শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে আর নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছে। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা এবং সন্ত্রাসের অভিযোগে জামায়াতে ইসলাম এবং ছাত্র শিবির নিষিদ্ধের আইনি মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রক্রিয়াধীন আছে। এর আগে দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন আজ প্রজ্ঞাপন জারি হবে। এরপর বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে বৈঠক করেছেন আইন সচিব। জানা গেছে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 19 ধারায় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হতে পারে। আর সোমবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে 14 দলের নেতাদের বৈঠকে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। অভিযোগ করা হয় কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে নেতৃত্ব দিয়েছে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। আমরা এই ব্যাপারে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী আলমগীর স্বপনের কাছ থেকে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই স্বপন, এই যে পুরো বিষয়টি এবং প্রজ্ঞাপন হওয়ার যে প্রক্রিয়া সে সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, যেটি হলো জামাত শিবির এবং জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, এই দুই সংগঠনকে আপনার যে সাম্প্রতিক যে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলনের সহিংসতা এবং সন্ত্রাসের অভিযোগে তাদের নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত সরকারের, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের জন্য আমরা এখন অপেক্ষা করছি। এবং আমার পাশেই স্বরাষ্ট্রমন্ত্রী রুম, সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে এই মুহূর্তে পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এসবির চিফ স্পেশাল ব্রাঞ্চের চিফ মনিরুল ইসলাম সহ পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগের সচিব তারা এখন বৈঠক করছেন। এর আগে আইন সচিবও এই প্রজ্ঞাপন বিষয়ে কিন্তু তারা যে মতামতটা দিয়েছেন সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে বৈঠক করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে 2009 সালে যে সন্ত্রাস বিরোধী আইন আছে, সেই আইনের 18 ধারা অনুযায়ী জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের ক্ষেত্রে মতামতটা দেয়া হয়েছে আইন মন্ত্রণালয় থেকে। এবং সেই ধারায় কিন্তু আছে কোনো ব্যক্তি, কোনো সত্তা বা সংগঠন যদি আপনার সন্ত্রাসমূলক কার্যক্রম করে তাহলে নির্বাহী আদেশে সরকার সে তাদেরকে নিষিদ্ধ করতে পারে। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি তাদের সম্পদ জব্দ এবং তাদের কার্যালয় বন্ধ এবং তাদের যেটি হলো যে কোনো গণমাধ্যমে তাদের কোনো ব্রিফিং না করতে পারা, এসব বিষয় এই আইনের মধ্যে রয়েছে। তো সেই প্রস্তাবটা এখন স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলে আছে, সেই অনুযায়ী তারা প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা অপেক্ষা করছি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শোনার জন্য। তিনি এখন যেহেতু বৈঠক করছেন, এই বৈঠকের পরপরই আমরা চেষ্টা করব তার বক্তব্য নেওয়ার জন্য প্রজ্ঞাপন বিষয়ে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নিচ্ছে আজকে। বৃষ্টি, নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে আবার দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ জানাচ্ছি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতদের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মর্মাহত। প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্ত হবে জানিয়ে বললেন, আন্দোলন ঘিরে এত প্রাণ ঝরবে তা ভাবেননি। সকালে রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, স্বজন হারানোর বেদনা তিনি বোঝেন, তাই কারো বুক খালি হোক তা কখনোই চাননি। প্রশ্ন রাখেন, আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে কারা কি অর্জন করলো? বঙ্গবন্ধু কন্যা বলেছেন, স্থাপনা ধ্বংস হয়েছে, সেগুলো ঠিক করা যাবে, কিন্তু যে প্রাণগুলো ঝরলো তার কি হবে? আমি শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধে নিহত 30 লাখ। মৎস্য উৎপাদনে বিশ্বে 5ম স্থানে বাংলাদেশ। প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খাতে অবদান রাখায় 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন তিনি। প্রথমবারের মতো নিবন্ধিত জেলেদের জন্য চালু হলো ফিশারম্যান আইডি কার্ড। 2 জন জেলের হাতে প্রতীকী কার্ড তুলে দেন শেখ হাসিনা। মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিকতা হলেও সেখানে সাম্প্রতিক সহিংসতার কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। নিহতদের স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। যারা আমি নিজে দেখেছি এখনো বহুত, কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন।
আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো, সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে দিচ্ছি। স্বাধীন তদন্ত কমিশনে জাতিসংঘের সহযোগিতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগীয় তদন্তে আরও 2 জন বিচারপতি বাড়ানো হয়েছে। কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি, আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আমরা আরও 2 জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। এদিকে সমুদ্রে মৎস্য আহরণে গতি আনতে জাপান ও মালয়েশিয়ার সাথে সরকার আলোচনা করছে বলে জানান সরকার প্রধান। সমুদ্র যেমন শুধু মাছ না, তেল, গ্যাস, খনিজ পদার্থ যেমন উত্তোলন করা, পাশাপাশি আমাদের মাছ এবং উদ্ভিদ, সমুদ্র উদ্ভিদ, সেগুলিও আহরণ করা। আমরা সি উইড ইতিমধ্যেই ক্রুজ করে কিছু কিছু উৎপাদন শুরু করেছি। মৎস্য উৎপাদন বাড়িয়ে অর্থনীতি সমৃদ্ধ ও তরুণদের কর্মসংস্থান বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এ সময় কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের পুলিশি বাধার মুখে পড়তে হয়, বেশ কয়েকজনকে আটক করা হয়। কর্মসূচির সাথে একাত্মতা জানান উচ্চ আদালত এবং বিচারিক আদালতের আইনজীবীরাও। প্রয়োজনে ছাত্র জনতাকে আইনগত সহায়তা দেওয়ার কথাও বলেন তারা। দুপুরে মার্চ ফর জাস্টিস পদযাত্রায় অংশ নেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। দুপুর 1টার দিকে বুয়েট ক্যাম্পাসের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে বের হন তারা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দোয়েল চত্বরে অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। আন্দোলনকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা দোয়েল চত্বর থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ অভিমুখে পদযাত্রা শুরু করে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন তারা। এ সময় সারা দেশে ছাত্র জনতা গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম খুনের অভিযোগ করে সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়। কর্মসূচিতে জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্বক বিচার এবং ছাত্র সমাজের অন্যান্য দাবিও তুলে ধরা হয়। ছাত্রছাত্রীদের যে কোনো যৌক্তিক দাবির সঙ্গে সবসময় সহমত পোষণ করি এবং ভবিষ্যতেও করব। তাদের এই আন্দোলন এবং তাদের যে কর্মসূচি সেগুলো যেন সবসময় শান্তিপূর্ণ হয়, সেটিও আমরা ছাত্রছাত্রীদের কাছে দাবি রাখবো। দিনে নাটক, রাতে আটক করেন, আমরা বিশ্বাস করি এটা বন্ধ হবে। আর সত্যিকার অর্থে শান্তি যদি ফিরিয়ে আনতে চান, উভয় পক্ষকে সহনশীল হতে হয়। আমরা শিক্ষকরা মাঠে নেমেছি, আপনাদের উদ্ধত আচরণ সীমা লঙ্ঘন যেন না করেন। রাজনৈতিক আন্দোলন হয়তো বলতে পারতাম যে না, করতে পারবে না, এটা তো একটা ন্যায় যুক্তি। আমার বাচ্চারা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, ওদের পরীক্ষাটা স্থগিত হয়ে গেল। হ্যাঁ, ওরা এখন আইডি কার্ড পরে বাইরে হইতে পারতেছে না। ওদেরকে আমি দোকানে একটা কিছু কিনতে পাঠাবো, আমি ভয়ে কিনতে পাঠাতে পারতেছি না। আমরা অস্ত্রহীন, আমাদের এই কথা, আমাদের এই ভাষা, আমাদের এই শব্দ কিন্তু বুলেটের মতো কাজ করে। তারা যাদেরকে পাচ্ছে আন্দোলনের কোনো ফুটেজ, তাদেরকে গ্রেফতার করছে, তাদেরকে হয়রানি করছে। আমার ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন? আমরা কেন সাধারণ ছাত্রীরা আমাদের উপরে কেন পুরুষদের হাত পড়বে? আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মধ্যে বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন তারা। হাইকোর্ট এলাকায় মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেয় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে অবশ্য কাউকে ছেড়ে দেয়া হয়। অনেককে গ্রেফতার করা হয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা পুলিশ প্রশাসন সহ সরকারকে বলতে চাই, অবিলম্বে তাদেরকে মুক্তি দিন। সকল আন্দোলনকারী যাদেরকে গ্রেফতার করা হয়েছে সবাইকে অবিলম্বে মুক্ত করতে হবে, নতুবা এই যে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি এটা আরো কঠোর থেকে কঠোরই হবে। যদি সফট হতোই তাহলে আমাদের বারবার নামা লাগতো না। রাষ্ট্রপ্রধান সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছে না, সেই রাষ্ট্রপ্রধানকে দিয়ে আমরা আসলে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভালো কিছু আশা করতে পারছি না। আমাদের ভাইকে মারা হয়েছে, সেই থেকে আমরা রাস্তায় যে আমাদের উপর গুলি করুক বা আমাদেরকে নিয়ে যাক, সেই ভয়টা আমরা এখন আর পাচ্ছি না। এদিকে হাইকোর্ট প্রাঙ্গণেও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন কিছু আইনজীবী। মিছিল নিয়ে বের হতে চাইলে হাইকোর্টের সামনে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। আইনজীবীরা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান। এ সময় ক্যাম্পাস থেকে এসে শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন।
মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন নিম্ন আদালতের আইনজীবীরাও। সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে ঢাকা আইনজীবী সমিতি হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। শিক্ষার্থীদের দাবির সাথে আইনজীবীরা একাত্মতা ঘোষণা করেন। বলেন, যেভাবে শিক্ষার্থী সহ সাধারণ নাগরিকদের গ্রেফতার করা হচ্ছে তাতে স্বৈরাচারী সরকারের আলামত দেখা যাচ্ছে। প্রয়োজনে ছাত্র জনতাকে আইনগত সহায়তা দেবেন তারা। যেখানে আমার ছেলের রক্ত রাজপথ রহিতেছে, আমার রক্ত দিয়ে আমি রাজপথ রঞ্জিত করতে চাই। ঐক্যবদ্ধভাবে সাধারণ জনতাকে নিয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা জাতিসংঘে তদন্ত চাই দাবি করতেছি, যাতে কয়জন আমাদের ভাই, কয়জন আমাদের সন্তান এই সরকার, এই অবৈধ সরকার খুন করেছে। কর্মসূচিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, বিচারিক আদালত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিভিন্ন জেলায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে। বরিশালে কর্মসূচি পালনের জন্য বেলা 11:30টার দিকে নগরীর সদর রোডে জড়ো হওয়ার চেষ্টা করেন কিছু শিক্ষার্থী। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করলে তাদের উপরে লাঠিচার্জ করা হয়। অন্তত 10 জন আহত হয়। সংবাদ সংগ্রহের সময় আহত হন যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট হৃদয় শীল ও দৈনিক যুগান্তরের ফটো জার্নালিস্ট শামীম আহমেদও। ছত্রভঙ্গ শিক্ষার্থীরা ফজলুল হক অ্যাভিনিউয়ে অবস্থান নিলে সেখানে পুলিশ তাদের ধাওয়া করে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করলে পর তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শহীদ মিনারের প্রতিবাদ সভা হয়। চট্টগ্রামে শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে কর্মসূচি পালন করেন আইনজীবীরা। সকাল থেকে আদালত প্রাঙ্গণে ছাত্রছাত্রীরা জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ তাদের সামনে যেতে বাধা দেয়। পরে আইনজীবীদের সহায়তায় আদালত ভবনের সামনে যায়। সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেন শিক্ষার্থী ও আইনজীবীরা। হামলার বিচার ও হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবি জানানো হয় কর্মসূচি থেকে। দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচি পালন করেন ছাত্রছাত্রীরা। দুপুর 1টায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা সমবেত হতে থাকেন। এ সময় তাদের সাথে কিছু অভিভাবক যোগ দেন। ছাত্রছাত্রীরা স্লোগান দেওয়া শুরু করলে সেখান থেকে কয়েকজনকে পুলিশ আটক করে আর বাকিদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে। সিলেটেও শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দুপুরে বিভিন্ন দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা মিছিল বের করে, যা নগরীর সুবিধবাজার পৌঁছালে পুলিশ পথ রোধ করে। শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। পরে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের 3 শতাধিক শিক্ষক তাতে অংশ নেন। শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ সহ দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানান তারা। বলেন, কোনো নিরপরাধ শিক্ষার্থীকে যেন হয়রানি না করা হয়। এ সময় সরকারের কাছে 5 দফা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 5 দফা দাবি জানান শিক্ষকরা। দাবি মানা না হলে আগামী রোববার আবারও কর্মসূচি পালনের ঘোষণা দেন। নাশকতা সহিংসতার মামলায় সারা দেশে 14 দিনে 10,500 মানুষকে প্রায় গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছেন ঢাকা বিভাগে। চট্টগ্রাম মেট্রোপলিটনে নতুন একটি মামলা দায়ের হয়েছে। 23 মামলায় নতুন 12 জন সহ মোট গ্রেফতার হয়েছে 578 জন। রাজশাহী মহানগরীতে মোট 269 জনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রংপুরে সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের 22টি চলমান মামলায় আজও 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই 14 দিনে 258 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলল যে চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে, নিরপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না। ঝুলে গেল শিক্ষার্থীদের উপরে সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি ও আদেশ। হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় এদিন শুনানি হয়নি। রিটকারী আইনজীবী বলছেন, সংশয়েই থেকে গেল ডিবি হেফাজতে থাকা সমন্বয়ক 6 শিক্ষার্থী। জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যায়ের বিরুদ্ধে সারা বিশ্ব সোচ্চার। এদিকে সহিংসতায় শিশুদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে একটি রিট হয়েছে হাইকোর্টে।
কোটা সংস্কার আন্দোলনে সরাসরি গুলি না করা নিয়ে এক রিটে 2 দিন ধরে চলে দীর্ঘ শুনানি। শুনানিকে ঘিরে সবার নজর ছিল উচ্চ আদালতে। রিটকারী আইনজীবীদের যুক্তি, পাল্টা যুক্তি, বাকবিতণ্ডা আর হট্টগোলে উত্তেজনা ছড়িয়েছিল এজলাসে। তাই বুধবারের তৃতীয় দিনের শুনানি ঘিরে ছিল সর্বসাধারণের কৌতূহল। যথাসময়ে রিটকারী ও রাষ্ট্রপক্ষ এবং আওয়ামী সমর্থক বিপুল সংখ্যক আইনজীবী আদালতে উপস্থিত হন। সে সময় জানা যায় বেঞ্চের একজন বিচারপতি SM মাসুদ হুসাইন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। আদালতের যারা বেঞ্চ অফিসার থাকেন তারা জানিয়েছেন যে বিচারপতিদের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তিনি আসছেন না, ফলে শুনানিটা আজকে হচ্ছে না। রিটকারী আইনজীবী জানান, আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি গুলি করেছে, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। রিটের শুনানি ঝুলে যাওয়ায় 6 সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে পরিবারে ফিরতে পারবেন কিনা সেই সংশয় প্রকাশ করেন তিনি। আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না, এবং আদালত যদি শুনতে নাও পারেন, সরকারের কাছে নিশ্চয়ই এই খবরটা গেছে এখন পর্যন্ত, তো তারা গণমাধ্যমের সামনে এদেরকে কথা বলতে দিন। গণমাধ্যমে এসে তারা বলুন যে তারা স্বেচ্ছায় আছেন, এবং গণমাধ্যম দেখুক যে তাদের সামনে অস্ত্র নেই, তারা কোনো রকম চাপে নেই। মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছেন। এদিকে আন্দোলনের সময় গুলিতে 16 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। রিটে প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। শিশুরা ঘরে বসে কেন মৃত্যুবরণ করে? তারা তো এই কোটা আন্দোলনের পার্টিও না, কোনো পার্টিসিপেন্টও না। তিনি বলেন, আন্দোলনে অংশ না নিয়ে ঘরে থেকে কেন শিশুরা গুলিবিদ্ধ হয়ে মারা গেল এর জবাব দিতে হবে সরকারকে। জানালা ভেদ করে যে গুলি লাগলো। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক। সংবাদ সম্মেলনকে ঘিরে দুপক্ষেই আইনজীবীদের মধ্যে হট্টগোল তৈরি হয় এবং দুপুরে আইনজীবী সমিতির মিলনায়তনে প্রথমে সংবাদ সম্মেলনে সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, শিক্ষার্থীদের এই আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার জন্য বিএনপি জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বিচারপতি আব্দুল মতিনের নেতৃত্বে গঠিত গণতন্ত্র কমিশনকে সমর্থন জানান তিনি। এই সম্মেলন চলাকালীন মিছিল নিয়ে ঢুকে পড়ে আওয়ামী সমর্থক আইনজীবীরা। পাল্টাপাল্টি স্লোগানে তখন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরে দ্বিতীয় সংবাদ সম্মেলনে সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেছেন, কোটা আন্দোলনের সময় ছাত্রদের উপর ভর করে বিএনপি জামায়াত সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আমরা দ্রুত কার্যকর প্রত্যাহার, সশস্ত্র বাহিনী, বিজিবি সহ সকল বিশেষ বাহিনী প্রত্যাহার, ইন্টারনেট পুরোপুরি চালু করা, গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ বন্ধের দাবি জানাচ্ছি। গ্রেপ্তারকৃত আইনজীবী, বিএনপি সহ সকল বিরোধী দলের নেতাকর্মী, শিক্ষার্থীদের বিরুদ্ধে, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যত মিথ্যা হামলা হয়েছে তা প্রত্যাহার, তাদের বিরুদ্ধে তাদের মুক্তি দাবি করছি। 14 দিন বন্ধ থাকার পর ফেসবুক, ইউটিউব আর টিকটক চালু হলো। সকালে এই 3 কোম্পানির প্রতিনিধির সাথে বৈঠকের পরে আইসিটি প্রতিমন্ত্রী এই সিদ্ধান্ত জানিয়েছেন। বলেছেন, সরকার যা অনুরোধ করেছে তার তুলনায় কম সাড়া দিয়েছে এসব প্রতিষ্ঠান। তারপরে সবার কথা ভেবে সামাজিক মাধ্যম চালু করা হলো। অভিযোগ করেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশে ভুল তথ্য দেয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে আছে বাংলাদেশ। এতে সবচেয়ে বেশি দাপট ফেসবুকের। ব্যবসা কিংবা কন্টেন্ট নির্মাণে খুব একটা পিছিয়ে নেই ইউটিউব আর টিকটক। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত 17 ও 18 জুলাই বন্ধ হয়ে যায় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট। পরে চালু হলেও স্বাভাবিক উপায়ে ব্যবহার করা যাচ্ছিল না কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। সরকার জানায়, কিছু আপত্তিকর কন্টেন্ট অপসারণ ও প্রাইভেসি পলিসি নিয়ে ফেসবুক, ইউটিউব আর টিকটককে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই ধারাবাহিকতায় বুধবার সকালে বিটিআরসি কার্যালয়ে ফেসবুক আর ইউটিউবের সাথে ভার্চুয়াল সভায় বসেন আইসিটি প্রতিমন্ত্রী। সশরীরে হাজির হয় টিকটক প্রতিনিধি দল। বলা হয়, সবার কথা ভেবে খুলে দেওয়া হচ্ছে ফেসবুক, টিকটক আর ইউটিউব, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এসব কোম্পানিকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। বাংলাদেশে ফেসবুককে যেই ফ্যাক্ট চেকিং ফার্ম হেল্প করে, যে লিগ্যাল ফার্ম হেল্প করে, তারা মোটিভেটেড এবং তাদের ব্যক্তিগত মতাদর্শ এবং তাদের কার্যক্রম এবং প্রকাশ্যে তাদের যে অবস্থান এবং বিভিন্ন পাবলিক স্টেটমেন্ট, সেখানে দেখা গেছে যে তারা রাজনৈতিক সংগঠনের সমর্থক,
ব্রিফিংয়ে আরও জানানো হয় 16 থেকে 18 জুলাই এই 2 দিনে সরকারের কন্টেন্ট অপসারণের অনুরোধ ফেসবুক মাত্র 13% রেখেছে। এর পরের সময়টিতে এই পরিমাণ কমে দাঁড়ায় 7 ভাগে। অন্যদিকে ইউটিউবকে 73টি ভিডিও অপসারণের অনুরোধ করা হলেও তারা সরিয়ে নেয় মাত্র 15টি। তবে সবচেয়ে বেশি কথা রেখেছে টিকটক। এই প্রতিষ্ঠানটি সরকারের মোট অনুরোধের 67 ভাগ কন্টেন্ট অপসারণ করেছে। টেলিকম ল, সাইবার সিকিউরিটি ল এবং সাম্প্রতিক সময়ে হাইকোর্টে একটা রিট হয়েছিল, সেই রিটে যে অর্ডার দিয়েছিল হাইকোর্ট থেকে, সেটাতেও আমরা বিটিআরসি বাধ্য এই কন্টেন্টগুলোকে রিমুভ করানোর জন্য, ব্লক করার জন্য, টেকডাউন করার জন্য। আইসিটি প্রতিমন্ত্রী জানান, এখন স্পিডও বাড়বে ইন্টারনেটের। বাংলাদেশের সর্বোচ্চ গতি নিশ্চিতে কাজ করছে বিটিআরসি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 12 সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা ছাড়া সারা দেশে আগামী রোববার অর্থাৎ 4 আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে আজ এই তথ্য জানানো হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত 16 জুলাই দেশের সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়। সচিবালয়ে যাচ্ছি, সেখানে জাতীয় শোক দিবসের প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুধু জামাত ইসলাম এবং শিবির এই 2 দলকে নিষিদ্ধ করার জন্যই পরামর্শ দিয়েছেন। আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকেও 2-1টি মামলা সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে এই দলটি মানে জঙ্গি দল হিসাবে একে নিষিদ্ধ করা উচিত হবে। এই ধরনেরই সিদ্ধান্ত তাদেরও ছিল। এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা হবে। আমি তো এখনো বলতেছি প্রক্রিয়াধীন। এটা অনেক কিছুই হতে পারে, কিন্তু এখনো আমি বলবো যে আমি প্রক্রিয়াধীন। প্রেক্ষাপটে এবং কোন আইনে এটা করা হবে বা হচ্ছে, আপনারা পরামর্শ পেয়েছেন আইন মন্ত্রণালয়ে? এটা মাননীয় প্রধানমন্ত্রী সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনও আছে। সন্ত্রাস দমন আইন বোধহয় না, সন্ত্রাস দমনের 18 অনুচ্ছেদের বোধহয় এইরকম একটা সুযোগ রয়েছে। আমরা বললাম তো এটা প্রক্রিয়াধীন। আমরা এই যে কোনো সময়ই কোন আইন কোন কিছুতে এগুলি সবগুলি নিয়ে চলছে, কাজ চলছে। যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা দিই। যে প্রসেসটা পাঠককে বোঝানোর জন্য যে এই একটা দলকে নিষিদ্ধ করলে কোন কোন প্রসেস অনুসরণ করতে হয়, আপনারা কোন জায়গাটা আছেন? না, আমি তো বললাম যে ওই যে সন্ত্রাস দমন আইনে খুব সম্ভব 18 অনুচ্ছেদে এটা সম্বন্ধে ডিটেল দেওয়া আছে। সেক্ষেত্রে কি এই সম্প্রতি যে ঘটনা সন্ত্রাস দমন আইনের এই ঘটনার কি আপনার তো একটা কারণ বলবেন এবং অপরাধী চিহ্নিত করে তারপরে সেই অপরাধ এই সম্প্রতি সময় নাকি আরো পেছনে সব পিছনে নিয়ে সবকিছু নিয়ে এটা আসছে। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলির মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়ে ঝুলেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সুশীল সমাজের যেটা বলছেন সেটা তো যুদ্ধাপরাধী হিসাবে এই দলকে নিষিদ্ধ করার দাবি আছে, কিন্তু সন্ত্রাসী দল হিসাবে না। আমি তো বললাম সবকিছু মিলিয়ে এটা সিদ্ধান্ত হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় আমি তো বলতে পারছি না। একটু কাইন্ডলি যদি প্রশ্ন নেন প্লিজ, আমাদের তো নিউজ দেওয়ার দরকার আছে, আমরা চাকরি থাকবো না। আচ্ছা, সেটা হলো যে গ্রিএসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক ছাত্র নেতাদের সাথে মতবিনিময় শেষে ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে আওয়ামী লীগের অস্তিত্ব সংগ্রামের কাণ্ডারি শেখ হাসিনা, দলের নেতাকর্মীরা শেষ পর্যন্ত তার সাথে থাকবে। ছাত্র নেতাদের এ সময় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, এই পরিস্থিতিতে নেতাকর্মীদের দায়িত্ব পালনের বিষয়টি ভবিষ্যতে মূল্যায়ন করা হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যে কোনো মূল্যে রক্ষা করবে সরকার। মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তিনি আজকে জাতীয় জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছেন। গণবিচ্ছিন্ন সরকার ইতিহাসের নির্মম ও বর্বর হামলা, গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে। আন্দোলন দমনে নির্বিচারে হত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নির্দেশে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে গণহত্যা চালিয়েছে। সরকার নিজেদের রক্ষা করতে প্রকৃত হত্যাকারীদের না ধরে বিরোধী দলের উপরে দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। সরকারের কূটকৌশল উপেক্ষা করেই জনগণের সমর্থনে শিক্ষার্থীরা নতুন উদ্যমে আন্দোলনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং বিএনপি মহাসচিব বললেন, ছাত্র আন্দোলনে দিশেহারা আওয়ামী লীগ সরকার পতন ঠেকাতে পারবে না। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সরকারি দলের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী জড়িত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে রংপুরে সার্কিট হাউসে তিনি বলেছেন, সরকার এই দায় একটি বিশেষ গোষ্ঠীর উপর চাপানোর যে চেষ্টা করছে, জনগণ তা গ্রহণ করেনি, সরকারও প্রমাণ করতে পারেনি। আরও বললেন, সরকার ইচ্ছে করে আবারও কোটা পদ্ধতি পুনর্বহালের চেষ্টা করেছিল। এর প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ছিল যৌক্তিক। এই প্রথম কোনো আন্দোলনে জনগণও সম্পৃক্ত হয়েছে। এ সময় তিনি আবু সাইদকে শহীদ বীর সেনানী হিসেবে উল্লেখ করে কোটা আন্দোলনে শিশুসহ নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিল বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন। দুপুরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গণভবনের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী বলেছেন, এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না। সাম্প্রতিক সহিংসতায় জীবন এবং সম্পদহানির কথা দুঃখের সাথে উল্লেখ করেন তিনি। এ সময় ভারতের হাইকমিশনার বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় জীবন এবং সম্পদহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানায় প্রণয় ভার্মা। দেশে চলমান বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ করেছেন ইউল্যাবের শিক্ষকরা। এ সময় মুখে লাল কাপড় বেঁধে তারা ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষকরা গণহত্যা, গণমামলা বন্ধ, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। বলেন, গুজব ছড়াতে সরকার নিষেধ করছে, আর গুজবই ছড়াচ্ছে সরকার। জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক সলিমুল্লাহ খান জানিয়েছেন, এই সরকার ক্ষমতায় থাকাকালীন কোনো সুষ্ঠু বিচার সম্ভব নয়। সমাবেশ শেষে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাজধানীর কল্যাণপুরের একটি আবাসিক ভবন থেকে 16টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ, 2 জনকে আটক করেছে। দুপুরে কল্যাণপুরের মেজান টাওয়ার ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। একটি রুমের সিলিং স্টোর থেকে 16টি হাত বোমা উদ্ধার করা হয়। 2 জনকে আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আবার অভিযান চালানো হয়। নাশকতা আর সহিংসতার জন্য এমন প্রস্তুতি ছিল বলে আইন শৃঙ্খলা বাহিনী মনে করছে। ইরান সফরকালে গুপ্ত হত্যার শিকার হলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। বুধবার এক বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, তেহরানের যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন সেটি লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। তার সাথে থাকা এক দেহরক্ষীরও মৃত্যু হয়। এই ঘটনায় তদন্ত হচ্ছে বলে IRGC জানিয়েছে এবং ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতেই তেহরান যান এই হামাস নেতা। এই ছিল আজকের সব খবরের সব আপডেট। নিরাপদে থাকবেন সবাই।